আসসালামু আলাইকুম। আফগানিস্তান বনাম উগান্ডার মধ্যে আজকে যে ম্যাচটি হলো, এই ম্যাচ নিয়ে আলোচনা করব। আফগানিস্তান উগান্ডাকে 125 রানের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শুভ সূচনা করেছে। তো আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নেমে তাদের নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 183 রানের একটা ভালো ইনিংস গড়ে। যদিও তাদের ইনিংসটা 200 প্লাস হতে পারত, কারণ 14 ওভারে কিন্তু আফগানিস্তানের রান বিনা উইকেটে 154 ছিল। তো লাস্টের 6 ওভারে কিন্তু তারা মাত্র 29 রান নেয়, বিনিময়ে কিন্তু 5টা উইকেটও হারায়। তো উগান্ডার বলাররা কিন্তু লাস্টে দিয়ে অনেক ভালো বল করে নিয়ন্ত্রিত বোলিং এর জন্য কিন্তু তারা 200 রানের উপরে আফগানিস্তানকে করতে দেন। এই উগান্ডার এই ম্যাচের মধ্যে প্রাপ্তি এটাই যে তারা স্লো ওভারে অনেক ভালো বল করেছে, নিয়ন্ত্রিত বোলিং করেছে। প্রথম যদি তারা ক্যাচ মাঝখান দিয়ে মিস না করতো, যদি উইকেটটা আফগানিস্তানের আরো আগে পড়তো, ওপেনিং পার্টনারশিপটা যদি 150 আগে ভাগতো বা 100 আগে, তখন কিন্তু আফগানিস্তান 150 রান নিতে অনেক কষ্ট হয়ে যেত। কারণ লাস্টে দিয়ে যে অবস্থা ম্যাচের পরিস্থিতি, তখন কিন্তু 36 বলে মাত্র 29 রান নিয়েছে, যেখানে আরো বেশি রান নেওয়ার কথা বা নিতে পারতো আফগানিস্তান, এরকম একটা ধারণা ছিল। তো আফগানিস্তানের দুই ওপেনার কিন্তু উগান্ডার বোলারদেরকে ধবল ধোলাই করে গুলবাস 45 বলে 76 রান করে, তার 4টি ছক্কা 4টি চার। তো আমরা জানি আমাদের পাওয়ার হিটার কিছুদিন আগে অস্ট্রেলিয়ার এক কোচ স্টিয়ার্ন ল বলেছিল বাংলাদেশে নাকি পাওয়ার হিট করতে পারে না, ভাত খাই জন্য। তো পাওয়ার হিট করা লাগে না, সেই উদাহরণ কিন্তু আজকে ইব্রাহিম জাদরান দেখিয়েছে। গুলবাজ যেখানে 45 বলে 76 করেছে, ইব্রাহিম জাদরানে কিন্তু 46 বলে 70 করেছে। স্ট্রাইক রেট আহামরি বেশি একটা ডিফারেন্স না, 168, ইব্রাহিম জাদরানের 152। সে কিন্তু মাত্র একটি ছক্কা মেরেছে আর 9টি চার মেরেছে। আপনি যে ছক্কা মারলে পাওয়ার হিট করে যে টি-20 মধ্যে রান নেবেন সেটা কিন্তু না। আপনি যদি ভালো শট খেলতে পারেন, চার মারতে পারেন, তখন কিন্তু আপনার রান আসবে অনায়াসেই। তো টি-20 এই যুগে যে আপনি খালি পাওয়ার হিট করবেন, বলে বলে ছক্কা মারবেন, সেটাও কিন্তু না। আপনি সিঙ্গেল ডাবল তারপর চার মারলে কিন্তু আপনি রান আসে। তো তাদের ওপেনিং জুটি পড়ার পরে কিন্তু আর তেমন ভাবে কেউ সুবিধা করতে পারেনি। নাজিমুল্লাহ জাদরান 3 বলে মাত্র 2 রান করে আউট হয়ে যায়। মোহাম্মদ নবী 16 বলে 14 রান করে অপরাজিত থাকে। তো কেমন একটা বল করেছে উগান্ডার লাস্টের স্লো ওভারে, যে 14 রান করতে মোহাম্মদ নবীর মতো একটা ব্যাটার, আমরা জানি সে হার্ড হিট করতে পারে, বিশাল বিশাল ছক্কা হাঁকাতে পারে। সে কিন্তু মাত্র 14 রান করে 16 বলে একটি বাউন্ডারি সে মারতে পারে না। এমন নিয়ন্ত্রিত বোলিং উগান্ডা লাস্টে দিয়ে করেছে। তারপর গুলবাদেম নায়েব সে 5 বলে 4 রান করে, আমরা জানি সেও কিন্তু হিট করতে পারে, ছক্কা নাও মারলে সে কিন্তু চারের উপর ডিপেন্ড করে, বেশি চার মারতে পারে। সে কিন্তু 5 বলে একটাও বাউন্ডারি মারতে পারেনি, 4 রান করে আউট হয়। ওমর জয় 5 বলে 5 রান করে, সে কিন্তু কোনো বাউন্ডারি মারতে পারেনি। রাশিদ খান 1 বলে 2 রান করে। তো উগান্ডা কিন্তু ম্যাচের মধ্যে প্রাপ্তি ছিল লাস্টের 6 ওভার তারা কিন্তু আফগানিস্তানকে অনেক চেপে ধরে। তো উগান্ডার বলাররা আহামরি কেউ ভালো বল করতে পারেনি, সবাই রান করেছে। অধিনায়ক মাজবা সে 4 ওভারে মাত্র 21 রান দিয়ে 2 উইকেট পায়, সবচেয়ে কম রান সে দেয়। তো তাদের পরে ব্যাট করতে নেমে কিন্তু তারা প্রথম বলে যে একটা শট খেলে প্রথম বলটাতে 4 মারে, আমি মনে করছিলাম উগান্ডা আজকে কিছু একটা করে ফেলবে, কারণ যে একটা আগ্রাসী মনোভাব তাদের মধ্যে, সেটা কিন্তু প্রথম বলে যে একটা কাভার ড্রাইভ সুন্দর করে শট করলো সেটা দেখে। তারপর দ্বিতীয় বলে কিন্তু সে চালিয়েছিল, তো বোল্ড আউট হয়ে যায়, তাতে কিছু নেই। ওখানটা যে আগ্রাসী মনোভাব নিয়ে নামছে, তারপর অনডাউনে যে নেমেছে প্যাটেল আউট হওয়ার পরে সেও কিন্তু ফ্লিক করেছিল, যদিও সে এলবিডব্লিউ আউট হয়। তো আমি মারবো না হলে মরবো, টি-20 এই যুগে টি-20 বিশেষ করে মারো না হলে মরো, সেই বাণী কিন্তু সবাই জানে, সব দেশে সেই থিওরি হিসাবে খেলে, কিন্তু বাংলাদেশ কিন্তু সেটা করে না। তো উগান্ডারের ব্যাটিং এরা কিন্তু একটু স্ট্রাগল করে নেই। আমরা ম্যাচ হারবো কেন? 20 ওভার খেলে আমরা আগে অল আউট হয়ে গেছি, কোনো সমস্যা নাই। 16 ওভারে 58 রান করেছি, কিন্তু আমরা নাজমুল হোসেন শান্তর মতো প্রস্তুতি ম্যাচে আমরা মারার সাহস পাই না, সেটা সেই মনোভাব উগান্ডার প্লেয়ারদের মধ্যে ছিল না। কারণ উগান্ডার প্লেয়াররা যদি ইচ্ছা করতো তারা কিন্তু 20 ওভার খেলতে পারতো, 100 রান করতে পারতো। তো উগান্ডা বিশ্বকাপে এসেছে প্রথমবারের মতো, তারা কাকে টপকিয়েছে? জিম্বাবুয়ে কিন্তু তাদের সাথে কোয়ালিফাই করে পারেনি, কেনিয়া পারেনি, সেই দিক থেকে একটা দল আসছে। তো তারা কিন্তু আজকে যদিও 125 রানের বিশাল ব্যবধান হেরেছে আফগানিস্তানের সাথে, সেটা কিন্তু বড় কথা না। লাস্টের 6 ওভার তারা যেভাবে বল করেছে দেখার মতো ছিল। তারপর তারা যেভাবে আগ্রাসী মনোভাব নিয়ে খেলতে নেমেছে, সাহস, মারো না হলে মরো। কিন্তু বাংলাদেশের প্লেয়াররা প্রস্তুতি ম্যাচে ইন্ডিয়ার সাথে ব্যাট চালাইতে ডরায়। সৌম্য সরকার কি বলবো, বেশি বল খেলতে পারেনি।
আরদেব সিং এর বল মনে হয় মিচেল স্টার্ক বল করতেছে, বা আরো ভয়ঙ্কর বিশেষ শোয়েব আখতার, বেটলি ওরা বল করতেছে। নাজমুল হোসেন শান্ত ডাউন দুই উইকেটে যে হার্দিক পান্ডিয়ার বল বুকে লাগায়, মানে মারতে পারে না, ব্যাটে বলে সংযোগ করতে পারে না, বা আমরা স্ট্রাগল করি। লিটন দাস তো ব্যাটটা উঠায় না, তো মারবে থেকে আমরা মারবো না হলে মরবো, সেটা কিন্তু টি-20 থিওরি, সেটা কিন্তু বাংলাদেশ করতে পারে না। তো বাংলাদেশের এই ম্যাচ দেখে কিন্তু আরেকটু আফসোস, যদি আমরা জানি আজকে শরীফুলের রিপোর্টটা ভালো, শরীফুল শ্রীলঙ্কার সাথে খেলতে পারে বা খেলা নিশ্চিত, প্রায় তাসকিনেরটা অনিশ্চিত। তো আমাদের দুটো কিন্তু ইনজুরি যুক্ত বলার স্কোয়াডে। তো আফগানিস্তানের আজকে ফারুকে কিন্তু 5টি উইকেট নেয়। আমরা জানি যে ওয়েস্ট ইন্ডিজের এমবিকার এই উইকেট গুলা কিন্তু হঠাৎ করে অনেকগুলা বাউন্স উইকেটের মতো আচরণ করে, আবার অনেকগুলা লো উইকেট হয়। তো আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার যে সাকিব আল হাসান, সে খেলবে, আমাদের রিশাদ হাসানরে খেলাবো, আমরা শেখ মেহেদী খেলাবো, তিনটাই কিন্তু আমরা ব্যাট করতে পারে। নাজমুল হোসেন শান্ততে আমি 99% কাগজে কলমে লিখবো, যদি ওয়ান ডাউনে সাকিব আল হাসান বা শেখ মেহেদী আসে তার চেয়ে বেশি রান করবে, কাগজে কলমে 100%। তো নাজমুল হোসেন শান্ত পরে যাক, বা অপশন নেই, দল থেকে অপশন কি আমি আজকে খেলবো না, আমাদের সহদিনে খেলবো, ভারপ্রাপ্ত দিনে খেলাবো, সেটা দেশের জন্য। আমি ম্যাচ ফ্রির জন্য, বা আমি ম্যাচ খেলবো আমার ওই যে বছর শেষে আমার অপশনের পর আমি কয়টা টি-20 ম্যাচ খেলছি, এই জন্য আমি দেশকে খারাপের দিকে ঠেলে দিচ্ছি। তো এটা দেশ প্রেমিক না, এটা দেশের জন্য বিদ্রোহ, দেশের জন্য বিদ্রোহ। আমি মনে করি নিজের পার্সোনালিটির জায়গা থেকে মোহাম্মদ আশরাফুল্লাহ বলেছে যে তার নিজে থেকে সে যদি একটা দুইটা ম্যাচ যে দেখি আমরা যে আমার ফর্মটা কি, যদিও শ্রীলঙ্কার ম্যাচে সে আগামী ম্যাচটা খেলুক, আমি চাই বিশেষ করে সে শ্রীলঙ্কার মধ্যে এসেভাবে ভালো করেছে। তারপর যদি তার অফ ফর্ম থাকে, সে আফ্রিকার যে বাউন্স বলা তার সে আর না খেলায় ভালো। আমি মনে করি দ্বিতীয় ম্যাচটা আমাদের আফ্রিকার সাথে, আর যদি শ্রীলঙ্কার সাথে সে ভালোই নিচ্ছিল, ফর্মে আসে, তারপর সে খেলবে যদি সে অধিনায়ক। তা আমাদের শেখ মেহেদী, রিশাদ, সাকিব যদি খেলে, আমরা কিন্তু 3টা পেস বোলার স্পেশাল খেলাতে হবে। সৌম্য সরকার আমাদের পেস বোলার হিসেবে বাদ দিয়ে, তাহলে কিন্তু আমরা সাকসেস হব। কেননা ফারুকি 5টি উইকেট নেয়, মানে বলে দেখে না এরকম। তারপর নাবিউল হক কিন্তু 2টি উইকেট নেয়। নাবিউল হক কিন্তু 4 ওভারের কোটাও পূরণ করে না, মাত্র 2 ওভারে 4 রান দিয়ে 2টি উইকেট নেয়। ফারুকি 4 ওভারে 9 রান দিয়ে 5টি উইকেট নেয়। এছাড়া তাদের কিন্তু ওমর জাই 2 ওভার করে, আমরা জানি পেস বোলিং অলরাউন্ডার, সে স্পেশাল বা পেস্ট বোলার না। পেস বোলার আমরা যাকে বোঝাই, তারা একটু জোরের গতিতে যারা বল করে তারাই মূলত পেস বোলার। নিয়ন্ত্রিত বোলিং যারা করে তারা পেস বোলার। সৌম্য সরকার স্লো মিডিয়াম বোলার। তো ওমর জাই কিন্তু তার বোলিং এর গতি 130-এর মধ্যে, সে কিন্তু মেন পেস বোলার না। আমরা যারা জোরে বল করতে পারে তারাই কিন্তু এই উইকেটে সাকসেস। গতকাল আমরা দেখছি সাউথ আফ্রিকার পেস বোলাররা কিন্তু শ্রীলঙ্কার সাথে এরকম সাকসেস হয়েছে, জোরে বল করে, বাউন্স আদায় করে। তারপর রাশিদ খান, সে 4 ওভারে 12 রান দিয়ে 2টি উইকেট নেয়। মোহাম্মদ নবী 1 ওভারে 8 রান দেয়। মুজিবুর রহমান 3 ওভারে 16 রান দিয়ে 1 উইকেট নেয়। আপনি এখন বলতে পারেন যে এটা আমরা কিভাবে বুঝবো? আমরা জানি আমেরিকার সাথে কিন্তু বাংলাদেশ আমেরিকার মাটিতে আগেও খেলেছে, ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা সিরিজ জয় করেছি, সেটা কিন্তু আমেরিকার মধ্যে খেলা হয়েছিল। সেই সিরিজ কিন্তু আমরা 2-1 জিতেছি। আমাদের আমেরিকার এই মাটিটা, এই মাঠগুলো কিন্তু আমাদের পরিচিত। আমরা বেশি না, করোনার আগে 2019 সালে কিন্তু আমেরিকার মধ্যে ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ খেলেছিলাম, সেই সিরিজ আমরা টি-20 জিতেছিলাম। সেদিকে কিন্তু আমাদের লিটন দাস একটা 70 ইনিংস ছিল, 50ও করেছে। সে কিন্তু ম্যান অফ দ্য সিরিজও হয় এরকম, সে কিন্তু হাইস্ট রান করেছিল। তো ওয়েস্ট ইন্ডিজের তখন দলে কিন্তু ভালো ভালো সব প্লেয়াররা ছিল। তো আফগানিস্তানের এই ম্যাচ দেখে, গতকাল আফ্রিকার ম্যাচ দেখে আমরা বুঝতে পারলাম যে এই উইকেট গুলো কিন্তু এক এক সময় এক এক আচরণ করে। তো আপনি যদি 2টা পেস বোলার নিয়ে খেলেন, আমেরিকার সাথে প্রথম ম্যাচটা যে বাংলাদেশ খেলেছে, তখন কিন্তু লাস্টে একটা পেস বোলার অভাব ছিল, সেই অভাব কিন্তু মাহমুদুল্লাহকে লাস্টে বল করানো হয়। তো আমরা 3টা পেস বোলার যদি খেলাতে যাই, আমাদের 2টা যদি ইনজুরি যুক্ত প্লেয়ার দলে থাকে, তখন কিন্তু আমরা একটা ইনজুরি যুক্ত প্লেয়ার দিয়ে খেলাতে হবে স্কোয়াডে। কিন্তু আমাদের স্পেশালিস্ট পেস বোলার যাকে বলে, তারা কিন্তু মাত্র 4 জন। 2 জন যদি ইনজুরি হয়, আরেকজন কিন্তু শর্ট। সেই জন্য আমি প্রথম থেকে বলে আসছিলাম যে তানভীরকে বাংলাদেশ খেলাবে না, কারণ সাকিব আল হাসান যদি দলে থাকে তানভীর আসার কোনো প্রশ্নই আসে না, কারণ 2টা লেফট আর্ম স্পিনার একই সাথে যুক্তি আসে না খেলানো। যদিও ওয়েস্ট ইন্ডিজ খেলাইছে প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির সাথে, অন্যদের সাথে খেলালে তার খেসারত দিতে হবে। গুদাগাস মোটি কিন্তু তার পুরো স্পেল করে নেই, আকিল হোসেন করেছিল। তো আজকের মতো বিদায় নিচ্ছি। এআই শরীফ, খেলার গল্প। আল্লাহ হাফেজ।